কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকসটি দেখে আপনাদের কাছে বিষয়টি হয়তো জানার আগ্রহ থাকতে পারে যে আসলে কী ঘটতেছে, কী কারণে। পেপার পত্রিকায় আপনারা অলরেডি হয়তো বিষয়টি জেনেছেন। তো আমরা যেহেতু ইমিগ্রেশন বিষয়ে আলোচনা করি, এটার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এটার যে একটা ব্যাপক প্রভাব এবং সেই প্রভাবের কারণে পার্শ্ববর্তী দেশগুলোর যে একটি অপরচুনিটি, এই বিষয়গুলো নিয়ে আমরা খোলাসা করব। অতি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরস্পর কিন্তু একে অপরকে ব্লেম করে বিবৃতি দিয়েছেন এবং রিসেন্ট টাইমে জাতিসংঘের যে অধিবেশন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ট্রুডোর যে কথোপকথন, তাতে বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার উন্মোচন হওয়ার একটি যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। এই সব কিছু মিলেই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো, একটু ভিন্ন ধরনের আলোচনা। এটির উদ্দেশ্য হলো এখানে দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোতে কানাডার যে ইমিগ্রেশন সিস্টেম সেটার যে প্রভাব সেটা নিয়ে আমরা কিছুটা এখানে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা হয়তো ভালো করে জানেন যে একটা সময় কানাডাতে ইমিগ্রান্ট আসার সংখ্যাটা ইউরোপ থেকে অনেক বেশি ছিল। বিশেষ করে 60-এর দশক থেকে শুরু করে 90-এর দশক পর্যন্ত ইউজুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে সবচেয়ে বেশি ইমিগ্রান্টরা কানাডাতে এন্ট্রি করতো। তবে সেই সংখ্যাটা হয়তো বর্তমান সময়ের মতো এত অধিক ছিল না, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল তথ্য অনুযায়ী যে রেশিও, সেখানে দেখা যায় যে ইউরোপিয়ানদের সংখ্যা অনেক বেশি। কিন্তু 2000 সালের পর থেকে, অর্থাৎ এই গত 2 যুগ ধরে বলা চলে, এখানে দক্ষিণ এশীয় কান্ট্রিগুলোর উপস্থিতি, আগ্রহ অনেক বেড়ে গেছে। বিশেষ করে আপনি যদি টপ 10 কান্ট্রির কথা বিবেচনা করেন, তাহলে এখানে টপ 10 কান্ট্রির মধ্যে ইন্ডিয়া নাম্বার 1, এরপরে আপনার টপ 10-এর মধ্যে পাকিস্তানের অবস্থা থাকে, ফিলিপাইন থাকে, আর এদিকে আপনার আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে নাইজেরিয়ার অবস্থানটা সবসময় ভালো থাকে। তো এই হলো অবস্থা। তবে ইমিগ্র্যান্ট আনার ক্ষেত্রে আরেকটি কান্ট্রি বাদ গেছে, আরেকটি জায়ান্ট কান্ট্রি হচ্ছে চায়না। চায়নার অবস্থানটাও অবশ্যই টপ 10-এর মধ্যেই থাকে সব সময়ের জন্যই আমরা দেখেছি। তবে আপনি যদি একদম নাম্বার 1-2 কথা চিন্তা করেন, তাহলে ইন্ডিয়া কিন্তু সেখানে গত 10 বছরের মধ্যে বিভিন্ন সেক্টরে তাদের অবস্থান অনেক শক্তপোক্ত ছিল। ইমিগ্র্যান্ট আনার ক্ষেত্রে, স্টুডেন্ট আনার ক্ষেত্রে, ভিজিটরদের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল। কিন্তু হঠাৎ করে একটি ইনসিডেন্ট ঘটে গত বছরের জুন মাসে। সেটা আপনারা জানেন যে সেখানে শিখ ধর্মাবলম্বী একজন নেতার মার্ডারের পর থেকে সেই বিষয়টিকে কেন্দ্র করে কানাডা এবং ইন্ডিয়ার সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় চলে যায়। সেখানে যেটি কানাডা দাবি করতেছে সেটা হচ্ছে যে যে ব্যক্তিকে মার্ডার করা হয়েছে তিনি একজন শিখ নেতা, খালিস্তানপন্থী নেতা। তাকে মার্ডার করার পেছনে সেখানে কানাডাতে আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কর্মরত একজন কর্মকর্তা, যিনি তাকে কানাডা বলতেছে যে তিনি কানাডার রয়ের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা, তাকে কানাডা বহিষ্কার করে মূলত এই অভিযোগে যে তাদের এই গ্রুপ সরাসরি এই কিলিংয়ের সাথে জড়িত বা এই ধরনের বিষয়গুলোর সাথে জড়িত। সেই দাবির পর থেকেই কানাডার সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়ে যায়। পরবর্তীতে দেখা গেল যে ইন্ডিয়াতে কানাডার যে ইমিগ্রেশন অফিস রয়েছে, একাধিক অফিস রয়েছে, সেখান থেকে অনেক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। তারপর থেকেই মূলত এই প্রসেসিং টাইমগুলোতে বিভিন্ন ক্যাটাগরি যে ভিসা, সেগুলোর প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয় এবং পার্শ্ববর্তী কান্ট্রি হিসেবে একটা সময় মনে হচ্ছিল যে এটার অসুবিধা হবে না, কিন্তু কিছুটা হলেও অসুবিধা পড়েছিল। কারণ আগের যে গভর্নমেন্ট ছিল বাংলাদেশে, আগের গভর্নমেন্ট মূলত তারা যেহেতু কিছুটা হলেও ইন্ডিয়ার সাথে তাদের রিলেশনশিপটা ভালো ছিল, যার কারণে ইন্ডিয়ার ভিসা রেশিও কমার সাথে সাথে তার পার্শ্ববর্তী কান্ট্রি হিসেবে বাংলাদেশের ভিসা রেশিও, বিশেষ করে ভিজিটর ভিসা, কমে যাওয়ার পিছনে এটাও একটি কারণ। তো রিসেন্ট টাইমে ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে যে বৈঠক করেছেন, সেখানে তাকে অনুরোধ করেছেন বিভিন্ন ভিসায়, বিভিন্ন সেক্টরে ভিসাগুলোর রেশিও যাতে বেড়ে যায়।
তো সেটার একটি পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। এটা সবসময় বায়োলেটারাল রিলেশনশিপের উপর অনেক কিছু নির্ভর করে, যেহেতু ইন্ডিয়া একটা বড় সাপ্লায়ার ছিল ইমিগ্রেন্টদের জন্য, সেই সাপ্লায়ারের জায়গাটা এখন আরও বেশি ইন্টারাপ্টেড হবে। বিশেষ করে 15ই অক্টোবরে এখানে পারস্পরিক আরও অনেকগুলো বিষয় চলে এসেছে। প্রাইম মিনিস্টার ট্রুডো ঘোষণা দিয়েছেন যে আগে যে বিষয়টি তারা দাবি করেছিলেন সেটার জন্যে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ অলরেডি চলে এসেছে। এর ফলে তারা এটা নিয়ে ব্লেম করতেছে। ইন্ডিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে কানাডা যে এই বিষয়টি নিয়ে ব্লেম করতেছে সেটার উপযুক্ত প্রমাণ হাজির করুক। তো এখন পর্যন্ত কানাডা যতটুকু আমরা জানি যে এই ধরনের কোনো প্রমাণ প্রকাশ্যে তারা উপস্থাপন করেনি। ইন্টারনালি তারা বলতেছে যে তারা এই ধরনের সংশ্লিষ্টতা আগে যেটা ধারণা করেছিল সেটার ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ তারা অলরেডি পেয়ে গেছে। হয়তোবা এই বিষয়গুলো সামনে ডিসক্লোজ হবে। তো এই যে একটা কনফ্লিকশন সিচুয়েশন চলতেছে, এর ফলে অবশ্যই কানাডার সাথে ইন্ডিয়ার রিলেশনশিপটা এই সময়ে যে একটি বাধাগ্রস্ত অবস্থায় রয়েছে, এটার পুরো প্রভাবটা কিন্তু ভিসার সেক্টরটাকে অবশ্যই প্রভাবিত করবে। তো আমরা একটু স্লাইডগুলো থেকে ঘুরে আসতে চাই কি ঘটেছে। আমরা এখানে ভূমিকাতে অনেক কথা বলে ফেলেছি। ইন্ডিয়া কানাডা ডিপ্লোম্যাটিক ফল আউট, হাই র্যাঙ্কিং ডিপ্লোম্যাটস উইথড্রোন। তো উভয় কান্ট্রিতেই কিন্তু হাই র্যাঙ্কিং ডিপ্লোম্যাটসদেরকে উইথড্র করা হয়েছে। এখন ক্যানাডিয়ানরা যদি ইন্ডিয়ান ভিসা নিতে চায় সেক্ষেত্রে তাদের যেমন অনেক ওয়েটিংয়ে থাকতে হবে, অনেক যাচাই বাছাই করবে ইন্ডিয়ান অথরিটি। পাশাপাশি ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের দেশেই যেহেতু ভিসার অফিসগুলোতে এখানে হাই লেভেলের অফিসারকে মূলত এখানে বরখাস্ত করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে অনেককে চলে যেতে বলা হয়েছে। এটার প্রভাবে ইন্ডিয়ার যারা সিটিজেন তারা এখানে আবেদন করলে তাদের ভিসাগুলো পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের কাঠখড়ি পোড়াতে হবে। এখন এই বিষয়টি কিন্তু একদমই সুস্পষ্টভাবে চলে এসেছে। দি স্কেলেটিং ডিপ্লোম্যাটিক কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কানাডা ইজ নট জাস্ট এ পলিটিক্যাল স্ট্যান্ড আপ, it is likely to have far-reaching consequences for immigration policies, visa processing and the lives of immigrants. এখানে অনেকগুলো বিষয় এই বিষয়ে এই কমপ্লেক্সিটির সাথে জড়িয়ে পড়তেছে। As of the latest update, Prime Minister Justin Trudeau said the Indian government has made a fundamental error as he accused it of supporting a campaign of violence against Canadians on Canadian soil. তো কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিক, তিনি হয়তোবা ভারতীয় বংশোদ্ভূত, হয়তোবা না, বাস্তবিক অর্থে তিনি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি কানাডার একজন নাগরিক। তো তাকে কানাডার মাটিতেই তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। এটার সাথে যে ইনভলভমেন্ট তারা পেয়ে গেছে বহিরাষ্ট্রের, সুতরাং এটা কানাডার সোভারেনিটির জন্য এটা একটা ইনসাল্টিং ইস্যু, মারাত্মক ইস্যু হিসেবে তারা বিষয়টিকে নিয়েছেন। যদিও একজন ব্যক্তিকে এখানে মার্ডার করা হয়েছে, কিন্তু বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছে ট্রুডো গভর্নমেন্ট। The Prime Minister spoke to reporters Monday hours after he had on the RCMP laid out stunning allegations accusing agents of the Indian government of playing a role in widespread violence in Canada, including homicides, and warned that it poses a serious threat. এখানে জাস্টিন ট্রুডোর একটি ছবি দেখতে পারতেছেন আপনারা, যে সংবাদ সম্মেলনে তিনি এই কথাটি বলেছিলেন। তার একটি কোটেশন আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন, আই থিঙ্ক ইট ইজ অবভিয়াস দ্যাট দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেড এ ফান্ডামেন্টাল এরর in thinking that they could engage in supporting criminal activities against Canadians here on Canadian soil. Whether it is murders or extortion or other violent acts, it is absolutely unacceptable, Trudeau said during Thanksgiving Monday news conference. তো ট্রুডোর কোটেশনটা দেখতে পেলেন যে তিনি কিন্তু প্রচণ্ড রাগান্বিত এই বিষয়টি নিয়ে। তিনি আরও বলেছেন, নো কান্ট্রি, পার্টিকুলারলি নট এ ডেমোক্রেসি that affords the rule of law can accept this fundamental violation of its sovereignty. তো তার ভাষ্যমতেই কোনো দেশের সার্বভৌমত্বের যদি আঘাত আসে কেউ সেটি মেনে নেবে না। এই কারণে কানাডার মতো একটি অ্যাবল বডিড কান্ট্রি তারাও বিষয়টিকে নর্মালি জাস্ট একটি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো বিষয় হিসেবে দেখছে না, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি দেখতেছে। ইন রেসপন্স টু ক্যানাডিয়ান অ্যাকশনস, ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যানাউন্স দ্যাট ইট হ্যাড summoned the Canadian charged the affairs and expressed dissatisfaction with Canada's alleged targeting of Indian diplomats. তো ইন্ডিয়াতে বসবাসরত কানাডার চার্জ দি অ্যাফেয়ার্সকে ডেকে প্রধানমন্ত্রীর এই কোটেশনকে নিয়ে তারা এখানে অসন্তোষ প্রকাশ করেছেন
এবং এগুলো নিয়ে অনেক ধরনের নোটিশ তারা দিয়েছেন। হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মা, এ সিনিয়র ডিপ্লোম্যাট উইথ 36 ইয়ার্স অফ সার্ভিস, ওয়াজ অ্যামং দোজ রিকল্ড টু ইন্ডিয়া। তো ইন্ডিয়া আবার কি করেছে, তারা তাদের হাই কমিশনারকে কানাডা থেকে প্রত্যাহার করে নিয়েছে, তাকে ডেকে পাঠিয়েছে, যিনি 36 বছর ধরে এই সার্ভিস দিয়ে আসতেছেন। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অথরিটিস, দি কানাডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যালাউড ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট অ্যান্ড সেপারেশনিস্ট টু অপারেট ফ্রিলি, পজিং এ ডিরেক্ট থ্রেট টু ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস অ্যান্ড কমিউনিটি লিডার্স। তো এখানে মূলত পাল্টা আক্রমণ চলতেছে, একজন আর একজনকে আক্রমণ করে কথা বলতেছেন, উভয়ই এখানে সিকিউরিটি ইস্যু নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপত্তি জানাচ্ছেন, যার কারণে একটি টালমালে অবস্থা চলে এসেছে। কানাডাস রেসপন্স, ক্রেডিবল এভিডেন্স এগেনস্ট ইন্ডিয়ান এজেন্টস। The Canadian government strongly refuted India's narrative and insisted that the most recent diplomats are a result of an investigation and solid supporting evidence. তো কানাডা মূলত ইন্ডিয়ার সকল ন্যারেটিভ, তাদের তথ্যগুলোকে ডিনাই করতেছে, তাদের বিষয়গুলোকে অস্বীকার করতেছে, এবং এখানে দাবি করতেছে তারা যে তাদের হাতে একদম সলিড সাপোর্টিং এভিডেন্স রয়েছে। এই ইনভেস্টিগেশনের মাধ্যমে হয়তো বা কানাডা এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল কোনো আদালতে বা বিশেষ কোনো জায়গায় বিষয়গুলো শো করবেন তাদের দাবির সপক্ষে। Observers believe that diplomatic efforts and mediation will be required to defuse the crisis. However, the domestic politics heavily influencing situation, a quick resolution seems unlikely. তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই কোনো বিগ কান্ট্রিকে এখানে মধ্যস্থতা করতে হবে। এই বিষয়গুলো এই পর্যায়ে চলে গেছে, সহসা এটি থামার পসিবিলিটি কম। দি ইন্ডিয়া কানাডা ডিপ্লোম্যাটিক ফলআউট হ্যাজ plunged bilateral relations into uncertain territory with significant repercussions for immigration. The uncertainty supporting visa process, immigration programs, and student permits has created a climate of anxiety among applicants and current residents. তো এখানে লাস্টের যে আপনার প্যারাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই মূলত আমাদের মেইন ফোকাস। যেহেতু আমরা এই ইমিগ্রেশন চ্যানেলে আমরা ইমিগ্রেশন সংক্রান্ত কথাগুলো বলি, কিন্তু এই ইমিগ্রেশনকে প্রভাবিত করে বৈশ্বিক ঘটনা, সেগুলো আমাদের আলোচ্য বিষয়। কারণ আপনারা যারা আমাদেরকে শুনে থাকেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে এই বিষয়গুলো জানানোটা আমরা নৈতিক দায়িত্ব মনে করি। তো এখন যে বিষয়টি ঘটতেছে সেটা অবশ্যই আমরা সেটা নিয়ে দুঃখ প্রকাশ করি। আমরা প্রত্যাশা করি যে খুব সহসাই যাতে এই বিষয়গুলোর একটি সুষ্ঠু সমাধান হয় উভয় পক্ষ থেকে, যাতে করে ইন্ডিয়ান যারা সিটিজেন তারা এখান থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, বিশেষ করে তাদের স্টুডেন্টদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে, তারপরে তারা এখান থেকে যারা ইমিগ্র্যান্ট হতে চান তাদের জন্য এই সমস্যাগুলো যাতে দ্রুত মিটে যায় সেটা আমরা প্রত্যাশা করি। তো গভর্নমেন্টের যে অচল অবস্থা, এখন যেহেতু উভয় দেশেই হাই অফিসিয়ালদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এমতো অবস্থায় এই বছরের আগামী 3 মাসে অন্ততপক্ষে যতক্ষণ পর্যন্ত বিষয়টি স্বাভাবিক না হয়েছে, ইন্ডিয়ান পিপলদের এখানে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা পোহাতে হবে। এই বিষয়টি খুব স্বাভাবিকভাবেই ঘটতে যাচ্ছে। এই অবস্থায় ইন্ডিয়া যেহেতু সবচেয়ে বড় সাপ্লায়ার এখানে, বিশেষ করে ইমিগ্র্যান্ট, ভিজিটর, স্টুডেন্টদের, তো এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, এবং আমাদের মেজরিটি শ্রোতা যেহেতু বাংলাদেশি ভাই বোনরা, সুতরাং তাদেরকে কোট করে এখানে মূলত থাম্বনেইলে আপনারা লেখাটা দেখেছেন যে বাংলাদেশিদের কিন্তু বর্তমানে এখন অপার সম্ভাবনা রয়েছে। রিসেন্ট টাইমে আমরা দেখতেছি ভিজিট ভিসার কিন্তু আবার নতুন করে দেওয়া শুরু হয়েছে। আগে যে একটি ব্যাপক রিফিউজালের ঘটনা ঘটতেছিল, আমাদের জানা তথ্য মতে, এবং এটি সঠিক তথ্যই আপনাদেরকে শেয়ার করতেছি, যে ভিজিট ভিসা আবার কিছুটা নর্মাল হয়েছে, এবং এটি হয়তো বা আরও নর্মাল হয়ে যাবে, যেহেতু কানাডা গভর্নমেন্ট তাদের কিন্তু সব কিছু একটা কোটা সিস্টেমে তারা পরিচালনা করে থাকে। তারা ওভারও নেবে না, খুব কমও নেবে না, হয়তো প্লাস মাইনাস 19-20 হতে পারে, কিন্তু সেই জায়গাতে ইন্ডিয়া যেহেতু সবচেয়ে এখানে বড় সাপ্লায়ার, তো এই জায়গাতে একটি ব্যারিয়ার যেহেতু তৈরি হয়েছে, এই অবস্থায় বাংলাদেশি ভাই বোনরা এখানে স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান, তাদের ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি, স্পন্সর যে সাপোর্ট, সেগুলো যদি ঠিক থাকে তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটা বিগ অপরচুনিটি হবে। পাশাপাশি ভিজিটর হিসেবে যারা আসতে চান, আমরা আশা করি যে এখানে ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে তো এই বিষয়টি আরও ক্লিয়ার হবে, এই সম্ভাবনাগুলো আরও তৈরি হবে। এবং রিসেন্ট টাইমে অনেক ভালো ফাইল যেগুলো রিফিউজ হয়েছে, সেগুলো রিঅ্যাপ্লাই করলে বা নতুন করে আবেদন যারা করতে পারেন, তাদের ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এটাই আমরা মেসেজ দেবো, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ট্রুডোর একটি ভালো মিটিং হয়েছে, এবং সেখানে বাংলাদেশের সাথে সহযোগিতা করার ক্ষেত্রে
তারা উভয় পক্ষে যেহেতু আগ্রহী হয়েছেন, সুতরাং এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশি যারা রয়েছেন তারা এই বিষয়টিকে পজিটিভলি নিতে পারেন। Both government need to prioritize resolving the conflict to prevent further description to immigration and trade. তো আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা ইতি টানবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।